আসসালামু আলাইকুম। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের আওতাধীন জেলা জজ ও তার অধীনে যে আদালত বা ট্রাইব্যুনালগুলো আছে সেখানে যে লিখিত পরীক্ষাটা হয়েছে অফিস সহায়ক পদের, এই সম্পূর্ণ সমাধানটা আজকের এই ভিডিও ক্লাসে দিব। এটা ডিসেম্বরের 6 তারিখে পরীক্ষাটা হয়েছে। আপনারা যারা জুডিশিয়াল সার্ভিস কমিশনের এই মেগা সার্কুলারটাতে অ্যাপ্লাই করছেন, আজকের এই ভিডিও ক্লাসটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে যে 6টা পদে আপনারা আবেদন করছেন, কোন পদের পরীক্ষা এমসিকিউ হবে, কোনটা লিখিত হবে, এই বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। শেষ পর্যন্ত দেখলে আপনি পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, প্রথমে এখানে ভাব সম্প্রসারণ ছিল। সত্য জুতার ফিতা বাঁধতে বাঁধতে মিথ্যা অর্ধেক পৃথিবী ঘুরে আসতে পারে। মানে একটা জুতার ফিতা বাঁধতে যে সময় লাগে সেটা বলছে যে সত্য কথা জুতার ফিতা বাঁধতে বাঁধতে যে সময়টুকু দরকার, মিথ্যা কথা তার অর্ধেক সময় পুরো পৃথিবী ঘুরে আসতে পারে। মানে ওই সময়টাতে সে পুরো পৃথিবী ঘুরে আসতে পারে, মানে মিথ্যা কথা মানুষ বিশ্বাস করে বেশি। আরও ক্লিয়ার করে যদি আপনাদেরকে বলি, তাহলে বাংলাদেশে যে নারী নির্যাতনগুলো হয় এগুলোর অধিকাংশই হলো মিথ্যা। শুধুমাত্র পুরুষদেরকে হয়রানি করার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য এই কেসগুলো করা হয়। যে এখন আপনি যে নির্যাতন করেন নাই এটা প্রমাণ করতে করতে আপনার 6 থেকে 7 মাস সময় লেগে যাবে, আর এই 6-7 মাস আপনি জেল খাটলেন অহেতুক। এই জন্যই বলছে যে সত্য জুতার ফিতা বাঁধতে বাঁধতে মিথ্যা অর্ধেক পৃথিবী ঘুরে আসতে পারে। তো এইটা এখানে আমি তুলে ধরছি বিস্তারিত। আপনি জাস্ট স্ক্রিনশটটা দিয়ে নেন এবং খাতায় লিখে ফেলেন, তাতে করে নেক্সট যে কোনো পরীক্ষাতে ভাব সম্প্রসারণে এটা আসলে আপনি লিখে ফেলতে পারবেন। হ্যাঁ, তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নেন। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্ন সমাধানে চলে যাব। আচ্ছা, এখানে ছিল যে 10টা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্নটা ছিল বাংলা ভাষার শব্দ সম্ভার কয়টি গুচ্ছে বিভক্ত এবং কি কি সেটা। শব্দ সম্ভার উৎপত্তিগত দিক থেকে সাধারণত মোট 5টা প্রধান গুচ্ছে ভাগ করা হয়েছে। কি কি? তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ আর বিদেশি শব্দ। এগুলাকে আবার আমি আলাদা আলাদা করে কোনটার সংজ্ঞা কি হবে এবং উদাহরণ কি আলাদা আলাদা দিয়ে দিছি। এই যে তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, তদ্ভব শব্দ এবং দেশি শব্দ আর হলো বিদেশি শব্দ। এগুলো আমি সংজ্ঞা সহ উদাহরণ দিয়ে দিছি, স্ক্রিনশট দিয়ে খাতায় লিখে ফেলবেন। স্বরধ্বনি আর ব্যঞ্জনধ্বনি, এটার মধ্যে পার্থক্য কি? স্বরধ্বনি নিজে নিজে উচ্চারিত হয়, কারো সাহায্য লাগে না, এবং শ্বাস বায়ু কোনো বাধা পায় না। কিন্তু ব্যঞ্জনধ্বনি উচ্চারণে স্বরধ্বনির সাহায্য লাগে এবং শ্বাস বায়ু মুখ গহ্বরে বাধা পায়, ঘর্ষণ হয় আর হলো সংকুচিত হয়। এটাই হলো স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনির মূল পার্থক্য। আচ্ছা, এখন ছোট্ট করে একটু বলে রাখি, আপনারা যারা এই যে মেগা সার্কুলারটাতে আবেদন করছেন, এখানে মোট 6টা পদ আছে। 6টা পদ কি কি? এই যে 6টা পদ। একটা হলো 60 মুদ্রাক্ষরিক 284টা পদ। এই পদের পরীক্ষা হবে এমসিকিউ। বেঞ্চ সহকারী, এটা 35টা পদ, এটা রিটেন হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 253টা পদ, এটাও এমসিকিউ হবে। গাড়ি চালক 22টা পদ, এটা লিখিত হবে। জারিকারক, এটা হলো 157টা পদ, এটাও এমসিকিউ পরীক্ষা হবে। এবং অফিস সহায়ক 8 পাশের যেটা 401টা পদ, সবচেয়ে বেশি পদ, এটাও এমসিকিউ হবে। আর এমসিকিউ যেগুলো দেখাইছি পদ, এগুলোর জন্য কিভাবে প্রিপারেশন নেবেন, অল্প সময়ে ভালো প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের টার্গেট সাজেশন আছে, যেটা 90% কমন উপযোগী এবং ইতিপূর্বে বিভিন্ন যে পরীক্ষাতে কমন আসছে। আমাদের এগুলো প্রশ্ন অ্যানালাইসিস করে হাজার হাজার কোশ্চেন থেকে আমরা শুধুমাত্র আপনাদের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য এই সাজেশনগুলো তৈরি করে থাকি। তো এটা হলো সাধারণ জ্ঞান অংশ। হ্যাঁ, কি কি পড়তে হবে সব এখানে দেওয়া আছে। ইংরেজি অংশ এটা আলাদা করে, ইংরেজিতে একেবারে ফিল ইন দ্য গ্যাপস থেকে শুরু করে যা যা আছে সব, সাহিত্য, ইংরেজি সাহিত্য সব কিছু এখানে দেওয়া আছে। এটা হলো টার্গেট সাজেশন বাংলা অংশ। বাংলা অংশের জন্য কি কি পড়তে হবে সব এখানে দেওয়া আছে। এটা হলো গণিত অংশ। গণিতে আপনাকে
10 সেকেন্ডে একটা প্রশ্নের সমাধান করে বৃত্ত ভরাট করতে হবে। তার জন্য আমরা কি করছি, আমরা টপিক ওয়াইজ আলোচনা করছি এবং সাথে কি করে দিছি, এগুলার যে শর্টকাট টেকনিকগুলো আছে, শর্টকাট টেকনিকগুলা আমরা এখানে দিয়ে দিয়েছি যাতে করে আপনারা অল্প সময়ে বৃত্ত ভরাট করে ফেলতে পারেন। আর এটা হলো কম্পিউটার, হ্যাঁ। তো এমসিকিউর এই 5টা পিডিএফ পাবেন টোটাল, সাধারণ জ্ঞান, ইংরেজি, বাংলা, ম্যাথ আর হলো আইসিটি এমসিকিউ পরীক্ষার্থীদের জন্য। আর রিটেন পরীক্ষা যাদের হবে তাদের জন্য সকল মন্ত্রণালয়ের লিখিত প্রস্তুতির জন্য আমাদের এই সাজেশন আছে, এই সাজেশনটা পড়তে পারবেন। আর হলো ড্রাইভার যারা আছে, ড্রাইভার পদের জন্য আমাদের এই সাজেশনটা আছে। ইতিপূর্বে বিভিন্ন মন্ত্রণালয়ে এই শীটটা থেকে হুবহু কমন আসছে এবং অনেকে আলহামদুলিল্লাহ পরীক্ষাতে পাশ করছে, অনেকেরই চাকরি হয়েছে। ড্রাইভারের এই শীটটা পিডিএফ এবং হার্ড কপি দুইটাই নিতে পারবেন আপনারা। তো এখানে আমাদের সাথে যোগাযোগ করতে হবে এই নাম্বারটাতে, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার 65 এবং 39, এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। পিডিএফ এবং হার্ড কপি দুইটাই নেওয়ার সুযোগ সুবিধা আছে এবং অবশ্যই এটা পেইড সাজেশন। যাদের প্রয়োজন, মানে যারা অ্যাপ্লাই করছেন সবাই এই নাম্বারে যোগাযোগ করে সাজেশন নিয়ে এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করে দেন। দুইটা নিত্য স্ত্রীবাচক শব্দ, একটা হলো সতীন আর একটা হলো বিধবা। সরল বাক্যে রূপান্তর করতে হবে, যে ভিক্ষা করতে এসেছে, ভিক্ষা করতে যে এসেছে তাকে ভিক্ষা দাও, এটা সরল বাক্য করলে হবে কি, ভিক্ষুককে ভিক্ষা দাও। বাক্য সংক্ষেপণ করুন, পা থেকে মাথা পর্যন্ত, এটা হলো আপাদমস্তক। আপনারা ইদানিং দেখতেছি শুধু ক্লাস দেখে দেখে চলে যান, কেউ কোনো মন্তব্য করতেছেন না, ক্লাস কেমন লাগতেছে, ভালো লাগলেও বলবেন, খারাপ লাগলেও বলবেন। এক শব্দে পরিণত করে ওই শব্দ দ্বারা বাক্য রচনা করুন, সকলের জন্য প্রযোজ্য, এটা হলো সর্বজনীন। অর্থ লিখে বাগধারা যোগে বাক্য রচনা করুন। ঘোড়ারোগ, ঘোড়ারোগ মানে হলো সাধ্যের অতিরিক্ত স্বাদ বা অসাধ্য সাধন, অর্থাৎ যা করার ক্ষমতা নেই বা যা করা উচিত নয় তা করার চেষ্টা করা। আর এটা বাক্য রচনা কী হবে, গরিবের ঘোড়ারোগ, ফকিরের রাজা হওয়ার আশা। ফকির কি রাজা হইতে পারে? না। নদী, এটা সমার্থক শব্দ ব্যবহার করে বাক্য রচনা করতে হবে। সমার্থক শব্দ কি কি, তটিনী, প্রবাহিনী, স্রোত, সতী। বাক্য রচনা হবে, বর্ষাকালে তটিনী ফুলে ফেঁপে ওঠে আর তার কলকল ধ্বনি যেন প্রকৃতির এক স্রোত সতী গান। ভাববাচ্যে পরিবর্তন করতে হবে, সে যেন আসে, এটার ভাববাচ্য হবে তার যেন আসা হয়। উক্তি পরিবর্তন করতে হবে, রশিদ বলল আমার ভাই আজই ঢাকা যাচ্ছেন, তাহলে এটা পরোক্ষ উক্তি কী হবে, রশিদ বলল যে তার ভাই সেদিনই ঢাকা যাচ্ছিলেন। বিপরীত শব্দ লিখতে হবে, ঋজু, ঋজুর বিপরীত হলো বক্র বা বাঁকা। পুরস্কারের বিপরীত হলো তিরস্কার অথবা শাস্তি অথবা জরিমানা, যে কোনো একটা লিখলে আপনার উত্তর সঠিক হবে। বানান শুদ্ধ করে লিখতে হবে, জরা জীর্ণ, এটা বানান শুদ্ধ হবে জীর্ণ শীর্ণ। ডাকপিয়ন, এটা বানান সঠিক আছে, এটা অনেকেই হয়তো মূর্ধন্য দিয়ে আসছেন, মূর্ধন্য হবে না। বাংলায় অনুবাদ করতে হবে, no work is superior or inferior in itself, কোনো কাজই নিজ থেকে বড় বা ছোট নয়। ওয়ার্ক ইজ ওয়ার্ক, কাজ কাজই। ইট ইজ absolutely wrong to consider any work as high or low, কোনো কাজকে উঁচু বা নিচু মনে করা একেবারেই ভুল কাজ। হাই অর লো, দ্য ওয়ার্ক ইটসেলফ ইজ এ ডিগনিটি, কাজ নিজেই একটা কি, মর্যাদা। এভরি ওয়ার্ক হ্যাজ সাম ডিগনিটি অ্যাটাচড টু ইট, প্রত্যেকটা কাজের সাথে কিছু মর্যাদা জড়িত। তারপরে আছে কি, ইট ইজ ইমপ্রপার ফর এনিবডি টু থিঙ্ক দ্যাট এ সার্টেন ওয়ার্ক ইজ আনডিগনিফাইড অর বিলো হিজ স্ট্যাটাস, এটা কি, কারো পক্ষেই এটা ভাবা উচিত নয় যে কোনো কাজ মর্যাদাহীন বা
তার অবস্থানের নিচে। আচ্ছা, লাস্ট লাইন কি? Dignity of labor means that all and every kind of work is dignified. শ্রমের মর্যাদা মানে হলো প্রতিটি কাজই মর্যাদাপূর্ণ। ইউর ফ্যামিলি সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে হবে 8 মার্কের। অনেকেই মনে করেন কি প্যারাগ্রাফ লিখতে হলে বুঝি কয়েক পৃষ্ঠা লেখা লাগে, অনেক বড় লিখতে হয়, তাহলে নাম্বার বেশি দেয়। আসলে বিষয়টা তা না। এখানে যেই বিষয় সম্পর্কে আপনাকে লিখতে বলছে ওই বিষয়বস্তুটা যদি আপনি তুলে ধরতে পারেন তাহলে আপনাকে ফুল মার্ক দিয়ে দিবে। এই ভুল ধারণাটা থেকে আপনারা বের হয়ে আসেন। অনেকেই প্যারাগ্রাফ শিখতে শিখতে অন্যান্য বিষয়ে ফোকাস করতে পারেন না, যার জন্য প্যারাগ্রাফ আসলে ঠিকই লিখতে পারেন, অন্যান্য বিষয়ে মার্ক করতে পারেন না, বলতে বিদায় রেজাল্ট আসে না। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথমটা কি? দ্য স্কাই ইজ ঢেস আওয়ার হেড, আকাশ আমাদের মাথার উপরে, তাহলে কি হবে এখানে? অ্যাবভ। আই ওয়েটেড ঢেস হিম, আমি তার জন্য অপেক্ষা করতেছি। আই ওয়েটেড ফর হিম, আমি তার জন্য। জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট ঢেস দ্য হিল, হিল মানে হলো কি? চূড়া বা পর্বত। তাহলে জ্যাক এবং জিল এই দুইজনেই পর্বতে গিয়েছিল বা পাহাড়ের চূড়ায় উঠেছিল, তো এটা কি হবে? আপ। হি ইজ স্টেপিং, স্টেপিং ঢেস দ্য রুম, এখানে যদি বাহিরে থেকে সে ভিতরে আসে তাহলে ইনটু দিলে হবে, অথবা ঘর থেকে সে বাহির হয়েছে তাহলে আউট অফ দিলেও হবে, দুইটাই সঠিক। হি ইজ সিটিং ঢেস অন দ্য চেয়ার, সে চেয়ারের মধ্যে কি বসছে, এখানে ইন হবে। উই অ্যারাইভড, আমরা পৌঁছেছিলাম ঢেস দ্য স্টেশন ইন টাইম, সঠিক সময়ে, এখানে হবে কি? অ্যাট। এটা অনেক চাকরি পরীক্ষায় রিপিট হয় প্রশ্নগুলো। আমার এখানে যে শূন্যস্থানগুলো প্রত্যেকটাই আমাদের যে লিখিত যে সাজেশনটা দিছিলাম, এটা এই লিখিত সাজেশন থেকে কমন আসছে। আজকে পরীক্ষাটা তো লিখিত হয়েছে, এটা থেকে কমন ছিল। আচ্ছা, হি হ্যাজ ক্যাপাসিটি ঢেস হার্ড ওয়ার্ক, হি হ্যাজ ক্যাপাসিটি ফর হার্ড ওয়ার্ক। উই স্টাডি ইংলিশ ঢেস হিম, উইথ হিম। হোয়ার ডু ইউ কাম, তুমি কোথা থেকে এসেছ, এটা হবে কি? ফ্রম, কোথা থেকে এসেছ। এরপরে আছে ইংরেজিতে ট্রান্সলেশন করতে হবে। শিক্ষকের আদেশ পালন করা ছাত্রের কর্তব্য। ইট ইজ এ স্টুডেন্টস ডিউটি টু অবে দ্য টিচার্স অর্ডার্স। গত সন্ধ্যায় সে কি করেছিল? হোয়াট ওয়াজ হি ডুইং লাস্ট ইভিনিং। বাবা চাকরি থেকে অবসর নিয়েছেন। ফাদার হ্যাজ রিটায়ার্ড ফ্রম হিজ জব। এখন সকাল 10:30 বাজে। ইটস হাফ পাস্ট 10 মানে হলো 10:30, হ্যাঁ। ইন দ্য মর্নিং নাও, সকালে। বলা সহজ করা কঠিন, এটা কি? ইজি টু সে ডিফিকাল্ট টু ডু। আমাকে একটি গল্পের বই দাও, গিভ মি এ স্টোরি বুক। অল্পবিদ্যা ভয়ঙ্করী, এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। পৃথিবী সূর্যের চারধারে ঘোরে, চারধার মানে হলো চারদিকে। দ্য আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান, এখানে রিভলভস যদি আপনি মনে রাখতে না পারেন তাহলে মুভস দিতে পারেন। দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, সে এইমাত্র এখানে পৌঁছেছে, এটা হবে হি হ্যাজ জাস্ট অ্যারাইভড হিয়ার। তার সঙ্গে আমি কাল দেখা করব, এটা ভুল হয়েছে, এখানে দাঁড়িয়ে হবে, দেখা করব। আই উইল মিট হিম টুমরো। প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। যদি ডাইলের দাম 25% বৃদ্ধি পায় তবে ডাইলের ব্যবহার কি হারে কমালে ডালের জন্য খরচের কোনো পরিবর্তন হবে না? এই প্রশ্নটা আমাদের সাজেশন থেকে হুবহু কমন আসছে। আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাচ্ছি, জাস্ট একটু ওয়েট করেন। এই যে দেখেন, এটা কত নাম্বার মডেল টেস্ট থেকে আসছে? 1 নাম্বার যে মডেল টেস্ট, প্রথম মডেল টেস্ট থেকেই প্রথম অঙ্কটা কমন আসছে, দেখছেন? হুবহু কমন। এরকম লাইভ প্রুফ কেউ আপনাকে দেখাবে না।
আমি আরও প্রশ্নগুলো আপনাদেরকে খুঁজে খুঁজে দেখাইতে পারতাম, কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আচ্ছা, তো এখানে 25% বাড়ছে, এখানে চালের দাম, ডালের দাম অনেক কিছু দিয়ে আসতে পারে। 25% বাড়ার কারণে কত হয়েছে? 25% মানে কি 100 যোগ 25, তাহলে হবে কত? 125। 125 টাকা। মূল্য বৃদ্ধি পাইছে কত? মূল দাম কত? 100 টাকা, বাড়ছে 125 টাকা। তাহলে 125 থেকে 100 গেলে আর থাকে কত? 25 টাকা। তাহলে 125 টাকায় কমাইতে হবে 25 টাকা, আর 1 টাকায় কমাইতে হবে 25/125। 100 টাকায় কমাইতে হবে 25 × 100/125। কাটাকাটি করলে এটার উত্তর হবে 20 টাকা। তাহলে আমাদের এখানে প্রশ্ন বলছে যে কত কমাইলে, ব্যবহার কি কমাইলে পরিবর্তন হবে না, এটা হবে 25%। একটি শহরের জনসংখ্যা 20 লক্ষ জন এবং প্রতি বছর তা শতকরা 4 জন করে বৃদ্ধি পায়। 3 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? এই প্রশ্নটা না বুঝার কারণে অনেকে ভুল উত্তর দিয়ে আসছেন। 20 লক্ষ জনগণ একটা শহরে, বলছে যে প্রত্যেক বছর মানে প্রত্যেক বছরে কি হয়? 4 জন করে শতকরা বাড়ে, মানে 100 জনে 4 জন করে বাড়ে। 3 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? এটা ধাপে ধাপে একটু সমাধান করে আপনাদেরকে দেখাই। এটা একটা সূত্র দিয়েও করা যায়। ওই সূত্র দিয়ে করতে গেলে আবার অনেকে ক্যালকুলেশন করতে গিয়ে এলোমেলো করে ফেলেন। তো আমি এখানে দেখাই দিচ্ছি। প্রথম বছরে বৃদ্ধি পায় কত? 20 লাখ ইন্টু 4%। 4% মানে কি? 4% মানে হলো 100 ভাগ, এটা না, 4% মানে হলো 100 ভাগ 4। তো 100 ভাগ 4 হলে কত হয়? এটা ক্যালকুলেশন করলে 0.04 এটা হয়। তো এটা দিয়ে যদি গুণ করেন 4%কে, মানে 0.04কে যদি গুণ করেন তাহলে হবে 80,000। কীভাবে হয়েছে 80,000 আমি দেখাই দিচ্ছি। এটাকে যদি গুণ করেন এই 0.04, 4 দুগুণে কত? 4 আর দুগুণে হলো 8। আর এখানে 2 সংখ্যা আগে দশমিক, তাই 2টা সংখ্যা বাদ দিয়ে দেন। আর এখানে কত? 80,000। এভাবে ক্যালকুলেশন করবেন সহজে। তাহলে প্রথম বছরে বৃদ্ধি পাইছে কতজন? 80,000 জন 20 লাখে। তাহলে প্রথম বছরে জনসংখ্যা দাঁড়াইছে কতজন? আগে ছিল 20 লাখ, প্রথম বছরে হয়েছে 80,000 বাড়ছে। তাহলে 20 লাখ 80,000 জন প্রথম বছরে বাড়ছে। এখন যে দ্বিতীয় বছরে হিসাব করবেন, দ্বিতীয় বছরে অনেকে 20 লাখ ধরে হিসাব শুরু করছেন, এই কারণে অঙ্কটা হয় নাই অনেকের। তাহলে এখানে দ্বিতীয় বছরে আমরা হিসাব করতে হবে 2,80,000 জন থেকে আরও 4% বাড়ছে, মানে 0.04 দিয়ে আবার গুণ হবে 2,80,000কে। ঠিক আছে? তাহলে এখানে হবে কি? সেম গুণ করবেন। 208কে 4 দিয়ে গুণ করলে যা হবে, মানে 208কে 4 দিয়ে গুণ করলে হয় 832। আমাদের 0 2টা বাদ, আর বাকি থাকে 0 2টা লিখে দেবো। তাহলে হবে কত? 83,200 জন। তাহলে দ্বিতীয় বছরে জনসংখ্যা বাড়ছে কতজন? 2,80,000-এর সাথে 83,200 যোগ করব, তাহলে আমরা পাবো কত? 21,63,200 জন। এটা হলো দ্বিতীয় বছরে বাড়ছে। তৃতীয় বছরে বাড়ছে কতজন? আবার এই সংখ্যাটাকে 0.4 দিয়ে আবার গুণ করব, অর্থাৎ 21,000 আচ্ছা 2,16,000 একক দশক শতক হাজার অযুত 21,632কে 4 দিয়ে গুণ করলে হবে কত? 86,528। এটা হলো তৃতীয় বছরে বাড়ছে। এই তৃতীয় বছরে তাহলে জনসংখ্যা কত হবে? এই 86,528 এটার সাথে যোগ করে দিব, তাহলে উত্তর হবে 22,49,728 জন। এটাই হলো মূলত এই প্রশ্নের উত্তর। কার কার এটা সঠিক হয়েছে কমেন্ট করে জানাবেন। পরবর্তী প্রশ্নে 100 টাকায় 25টা কমলা ক্রয় করছে, আবার 100 টাকায় 20টা করে কমলা বিক্রি করছে। 100 টাকায় 25টা কিনছে, 100 টাকায় 20টা বিক্রি করছে। শতকরা তার কত লাভ হয়েছে? কিনছে 25টা 100 টাকা দিয়া, 20টা বিক্রি করছে 100 টাকায়, তার মানে তার লাভ হয়েছে। ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হলো 100 ভাগ 25, কাটাকাটি করলে 5 4 25 100, তাহলে ক্রয় মূল্য হলো
4 টাকা। আর বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 100 ভাগ 20, 5 20 100, বিক্রয় মূল্য 5 টাকা। তাহলে লাভ হয়েছে, বিক্রয় মূল্য 5 টাকা থেকে ক্রয় মূল্য বিয়োগ করব, তাহলে কত থাকবে? 1 টাকা তার লাভ হয়েছে। তাহলে শতকরা লাভটা বের করতে হবে। শতকরা লাভ বের করার সূত্র কি? লাভ ভাগ ক্রয় মূল্য। লাভ হয়েছে 1 টাকা আর ক্রয় মূল্য হলো 4 টাকা ইন্টু 100। 4 দিয়ে 100 ভাগ করলে 4 25, 100, 25 একে 25। তাহলে উত্তর হবে কি? শতকরা তার 25% লাভ হয়েছে। 10 টাকায় 10টা এবং 8টা, 10 টাকায় 10টা ও 8টা দরে সমান সংখ্যক, মানে লিচু ক্রয় করে 10 টাকায় 9টা দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে বের করতে হবে। 10 টাকায় 10টা কিনছে, তাহলে 10 টাকায় যদি 10টা কিনে একটার দাম কত করছে? 1 টাকা। এটাই আমরা বের করি এখন। 10টা লিচুর ক্রয় মূল্য 10 টাকা, একটার ক্রয় মূল্য 10/10, মানে এটা ভাগ কাটাকাটি করলে 1 টাকা। একটা লিচুর দাম 1 টাকা। আবার 8টা লিচুর ক্রয় মূল্য কত? তাও 10 টাকা। সমান সংখ্যক বলছে না এখানে, সমান সংখ্যক। তাহলে 10টা কই 8টা লিচুর ক্রয় মূল্য 10 টাকা আর একটা লিচুর ক্রয় মূল্য কত হবে? 8/10। এটা ভাগ করলে হবে কি? 1.25 পয়সা, মানে 1 টাকা 25 পয়সা হলো একটা লিচুর ক্রয় মূল্য। এখানে হইলো 1 টাকা আর এখানে হইলো 1 টাকা 25 পয়সা। এখন গড়ে একটা লিচুর কিনা কত পড়ছে সেটা বের করব। এখানে আমরা 1 টাকা পাইছি, এখানে 1 টাকা 25 পয়সা, দুইটারে যোগ করব, যোগ করে গড় বের করব কি দিয়ে? 2 দিয়ে ভাগ করে। 2 দিয়ে যদি আমরা এটারে ভাগ করি তাহলে হবে 1 টাকা 12 পয়সা গড়ে প্রত্যেকটা লিচুর ক্রয় মূল্য। এখন 9টা লিচু সে বিক্রি করছে কত? 10 টাকায়। তাহলে একটা লিচুর বিক্রয় মূল্য কত হবে? 10/9। একটা লিচুর বিক্রয় মূল্য আমরা পাইছি কত? ক্যালকুলেশন করে 1 টাকা 11 পয়সা। তাহলে ক্ষতি হয়েছে কয় টাকা তার? সে কিনছে হলো একটা লিচু 1 টাকা 12 পয়সা দিয়ে, আর বিক্রি করছে 1 টাকা 11 পয়সা। তাহলে তার ক্ষতি হয়েছে না? ক্ষতি কত হয়েছে? 0.014। এখন আমাদেরকে প্রশ্ন বলছে শতকরা কত বের করতে হবে। তাহলে শতকরা কি করব আমরা? 0.014 ইন্টু 100/1 টাকা 12 পয়সা, এটারে ভাগ করে দেব। ভাগ করে দিলে পাবো আমরা 1 টাকা 24 পয়সা, মানে এটাই হলো উত্তর, 1.24%। রহিম ও করিম উভয়েরই আয় সমান। এই অঙ্কগুলো কিন্তু আমাদের সাজেশন থেকে কমন আসছে। হ্যাঁ, রহিম ও করিম উভয়েরই আয় সমান। রহিম তার আয়ের 1/5 সঞ্চয় করে, কিন্তু করিম রহিম অপেক্ষা বছরে 4,000 টাকা অধিক খরচ করে। 4 বছর পর দেখা গেল যে করিম 11,000 টাকা ঋণগ্রস্ত হলো। তাদের প্রত্যেকের আয় কত? এটা আমরা সমাধান করব। যারা এই যে জুডিশিয়ালে অ্যাপ্লাই করছেন, আপনারা আমাদের সাজেশনগুলো পড়েন, আর যেখান থেকে পড়েন, পড়ার পাশাপাশি আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমরা নিয়মিত যে কোশ্চেন সলভগুলো দিয়ে থাকি, এই সলভগুলো প্রতিদিন 2-3টা করে ক্লাস দেখবেন। এখান থেকেও কিন্তু অনেক প্রশ্ন আপনারা কমন পাবেন। ধারাবাহিকভাবে এটা ফলো করবেন। রহিম এবং করিম উভয়েরই আয় সমান, দুজনে সেম আয় করে। রহিম তার আয়ের 1/5, 1/5 মানে হলো 5/1 সে সঞ্চয় করে, কিন্তু করিম রহিম অপেক্ষা বছরে 4,000 টাকা বেশি খরচ করে। রহিমের চেয়ে সে কি? করিম 4,000 টাকা বেশি খরচ করে। 4 বছর পর কি দেখছে? যে করিম 11,000 টাকা ঋণগ্রস্ত হয়েছে। কেন? সে বেশি খরচ করে, এই জন্য তাদের প্রত্যেকের আয় কয় টাকা সেটা বের করতে হবে। তাহলে সমাধান করেন। রহিমের আয় আমরা 5 টাকা ধরে নিলাম এবং তার সঞ্চয় ধরছি টাকা। ব্যয় কত? তাহলে 5 থেকে বিয়োগ করব, তাহলে আর থাকে 4 তাহলে রহিমের ব্যয় কত? 4 যোগ 4,000। কেন হয়েছে? কারণ রহিম অপেক্ষা করিম বছরে 4,000 টাকা অধিক খরচ করে, এজন্য। সুতরাং করিমের ঋণ হবে কত? 4 যোগ 4,000 মাইনাস 5 এখানে 4,000 আর 5 থেকে 4 গেলে আর থাকে শুধু
ঠিক আছে, তাহলে প্রশ্ন মতে কী হবে, 4 ইন্টু 4,000 মাইনাস ক ইকুয়াল 1,000। এই যে 4টা কিসের, এই 4টা হলো যে 4 বছর, বছরটা এখানে গুণ হবে। তো 4 4 কত, 16,000 মাইনাস 4 ক, এই 4 দিয়ে আবার ককে গুণ হবে, 4 ক ইন্টু 1,000। তো 16, আমরা যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে এই পাশে নিয়ে আসবো, সমান চিহ্নের এই পাশে আনলে 16,000 মাইনাস 11,000 সমান 4 ক, এটা মাইনাস আছে, এটা হয়ে যাবে সমান চিহ্নের এই পাশে প্লাস। এবার 4 দিয়ে 5,000কে ভাগ করলে হয় 1250। 1250 এটা হলো কর মান। তো কর মানটা এখন আমরা 5 কর মধ্যে বসায় দেব। 5 কর মধ্যে বসায় দিলে পেয়ে যাব কত, 6,250 টাকা। এটা হলো তাদের আয়। না বোঝার কারণে অনেকে এই প্রশ্নের সমাধানটা দিতে পারেন না। একটা বৃত্তের ব্যাস আর হলো পরিধির পার্থক্য 90 সেন্টিমিটার। বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তাহলে আমরা ধরে নিলাম যে বৃত্তের ব্যাসার্ধ হলো আর, তাহলে ব্যাস কত, ব্যাস হলো 2r, আর পরিধি 2 পাই আর, 2 পাই আর। তাহলে প্রশ্ন অনুযায়ী কি, ব্যাস ও পরিধির পার্থক্য 90 সেন্টিমিটার, এটা প্রশ্নে দেওয়া আছে। পরিধি ব্যাসের তুলনায় কি বড় হবে, তাহলে 2 পাই আর মাইনাস 2r ইকুয়াল 90। তাহলে এই যে দুইটা থেকে আমরা কি কমন নিতে পারি, 2r কমন নিতে পারি, আর থাকে কি এখানে পাই মাইনাস আর, এটা থাকে, আর ইকুয়াল 90। এখন আমাদেরকে কি করতে হবে, এই যে 2 8টাকে এখানে রেখে এই যে 2টা আছে এই 2টাকে গুণ আকারে নিচে নিয়ে যাব, 2 পাই আর 2 পাই মাইনাস 1 বাই উপরে 90 দেব, 2 দিয়ে যদি 90 রে কাটি তাহলে হবে 45, এই 45। তাহলে এখন এই যে পাইয়ের কিন্তু একটা মান আছে, এটা মুখস্থ করবেন। পাইয়ের মানটা হলো 3.14, এখানে পয়েন্ট হবে, হ্যাঁ 3.14। তাহলে আমরা এখানে কি লিখবো, পাইয়ের মানটা বসাই দেবো। এই পাইয়ের মানটা বসাইলে 3.14 মাইনাস 1, 3.14 থেকে 1 গেলে আর থাকে কত, 2.14 আর 45, এই দুইটা যদি ক্যালকুলেশন করেন তাহলে পাবেন 21.03, মানে 21 সেন্টিমিটার প্রায়। এই প্রশ্নের উত্তর, বৃত্তের ব্যাসার্ধ 21 সেন্টিমিটার। পরবর্তী প্রশ্ন ছিল a ইকুয়াল 21, b ইকুয়াল 9। তাহলে 16a² মাইনাস বা 72ab প্লাস 81b² ইকুয়াল কত। প্রদত্ত রাশিটা প্রথমে লিখে ফেলবেন, এরপরে আমরা একটু কাজ করব। দেখেন এই যে 16a², এটাকে যদি আমরা ইয়ে করি, এটাকে 4a² লিখতে পারি, মানে 4-এর উপরে যদি স্কোয়ার থাকে 4 4 16, 4a², এটা পুরোটা হোল স্কোয়ার দিতে হবে। মাইনাস 72কে আমরা ভাঙাবো, 72a/b-কে ভাঙাইলে 2 ইন্টু 4a ইন্টু 9b এভাবে লিখতে পারি, কারণ 4 নং 36, 36 দুগুণে কত 72, আর প্লাস 9b²। 9 কেন দিছি, 9-এর উপরে স্কোয়ার থাকলে 9 নং 81 হয়। ঠিক আছে, এটা একটা সূত্র হয়েছে, দেখেন a² মাইনাস 2ab প্লাস b²। আমরা সবাই জানি এই সূত্রটা কি, a মাইনাস b হোল স্কোয়ার। এখন কি করব, আমরা মানগুলা বসাই দিব। এর মান কত, এর মান 21, আর বির মান হলো 9। এখন গুণ করবেন, 4 × 84 আর 9 নং 81, হোল স্কোয়ার কিন্তু দিতে ভুলবেন না, নাহলে অঙ্ক মিলবে না। 84 থেকে 81 গেলে আর থাকে 3, 3-এর উপরে স্কোয়ার দিলে 3 3 9। এই প্রশ্নের রাশির মান কি হবে তাহলে 9। 20টা প্রশ্নের উত্তর দিতে হবে। জুলাই শহীদ আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমাদের টার্গেট সাজেশনের প্রথম প্রশ্নটা ছিল এটা, কমন আসছে। গণভবনের বর্তমান নাম কি? গণভবনের বর্তমান নাম জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কবে গঠিত হয়? 8ই আগস্ট 2024। এগুলো আমাদের সাজেশনে আছে। এই যে জিকে, এই যে 7 নম্বর প্রশ্ন থেকে এটা কমন আসছে, হ্যাঁ দেখছেন।
বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তার পদবি কি? আইন কর্মকর্তার পদবি হলো অ্যাটর্নি জেনারেল। সরকারি চাকরিতে অবসরের বয়সসীমা কত? সরকারি চাকরিতে অবসরের বয়সসীমা হলো 59 বছর। ডাউকি ফল্ট কি? ডাউকি ফল্ট হলো একটি প্রধান ভূতাত্ত্বিক চ্যুতিরেখা যা বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল, বিশেষত এটা সিলেট এবং ভারতের মেঘালয়, আসামের সীমান্ত বরাবর বিস্তৃত, এবং এটা উত্তর পূর্বাঞ্চলের জন্য মারাত্মক ভূমিকম্পের ঝুঁকির উৎস। জনসংখ্যা অনুযায়ী ঢাকা শহরের বর্তমান অবস্থান বিশ্বে কততম? জনসংখ্যা অনুযায়ী ঢাকা শহরের বর্তমান অবস্থান বিশ্বের দ্বিতীয় অবস্থানে আছে, দ্বিতীয় বৃহত্তম শহর। অনেকে এটা পঞ্চম দিয়ে আসছেন, পঞ্চম কিন্তু হবে না, পঞ্চম ভুল। কেন ভুল? জাতিসংঘের ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টস 2025-এর যেই প্রতিবেদন, এই প্রতিবেদন অনুযায়ী বর্তমানে শীর্ষে আছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। এটা হলো জনবহুল সবচেয়ে শহর, যেটা প্রথম স্থানে। আর দ্বিতীয় স্থানে আছে কে? আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকা, প্রায় 3,66,00,000 জনগণ ঢাকা শহরে আছে। তৃতীয় অবস্থানে আছে জাপানের রাজধানী টোকিও। এটা আপডেট হয়েছে প্রশ্নটা, অনেকে পঞ্চম দিয়ে আসেন, উত্তর হবে না। বাংলাদেশের প্রথম জাদুঘরের নাম কি আর সেটা কোথায় অবস্থিত? বরেন্দ্র গবেষণা জাদুঘর। দুইটা ক্ষুদ্র কোথায় অবস্থিত? এই বরেন্দ্র গবেষণা জাদুঘরটা কোথায় অবস্থিত এটা কমেন্ট করে জানাবেন। এটা আমি ইচ্ছে করে লিখিনি। দুইটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম লিখুন, একটা হলো চাকমা আর একটা মারমা, সাঁওতাল, আরও অনেকগুলো আছে। ঢাকায় প্রথম বাংলা রাজধানী স্থাপিত হয় কোন সালে? 1660 সালে সুবেদার ইসলাম খাঁ চিশতি ঢাকার বাংলার রাজধানী স্থানান্তর করেন। খনার বচন কি? এই প্রশ্নটা রিপিট হয় বিভিন্ন পরীক্ষাতে। কৃষি ও জ্যোতির্বিদ্যা বিষয়ক একটা ছড়াভিত্তিক লোকসাহিত্য হলো খনার বচন। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য হলো তৈরি পোশাক। দেশের দুইটা নদী বন্দরের নাম লিখুন, একটা হলো ঢাকা সদরঘাট বন্দর আর একটা হলো নারায়ণগঞ্জ বন্দর। বাংলাদেশের নির্বাচনে প্রার্থী হওয়ার সর্বনিম্ন বয়স হলো 25 বছর। বাংলাদেশের সংবিধানের অভিভাবক এবং ব্যাখ্যাকারক কে? সুপ্রিম কোর্ট। এটাও এমসিকিউ পরীক্ষাতে আসে এবং ভাইবা বোর্ডেও এই প্রশ্নটা জিজ্ঞেস করে। আল জাজিরা কোন দেশ ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম? এটা কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিশ্বের একটি করে দেশের নাম লিখুন। এখানে প্রথম হলো যুক্তরাষ্ট্র মানে আমেরিকা যেটা, আর দ্বিতীয় হলো চীন, সোভিয়েত ইউনিয়নের সাথে আছে এটা, আর তৃতীয় হলো নিরপেক্ষ এশীয় বা আফ্রিকান বা ল্যাটিন আমেরিকার দেশ। তৃতীয়কে ভারত, দ্বিতীয় চীন, আর প্রথম হলো যুক্তরাষ্ট্র। ম্যাকমোহন লাইনের অবস্থান কোথায়? ভারত ও চীনের মধ্যে। জাতিসংঘের কোন অঙ্গ সংস্থায় সকল দেশের প্রতিনিধিত্ব রয়েছে? জাতিসংঘের সাধারণ পরিষদ, যেটাকে জেনারেল অ্যাসেম্বলি বলা হয়, এর সকল সদস্য রাষ্ট্রের প্রতিনিধিত্ব রয়েছে। অর্থাৎ জাতিসংঘের আলাদা করে, মানে জাতিসংঘের ছোট বড় যতগুলো রাষ্ট্র আছে সবগুলারই কিন্তু প্রতিনিধিত্ব আছে। ম্যারাথন দৌড়ের দৈর্ঘ্য কত? ম্যারাথন দৌড়ের দৈর্ঘ্য হলো 42.195 কিলোমিটার, যেটা প্রায় 26 মাইল 385 গজের সমান। জোহরান মামদানি কি? জোহরান মামদানি হলো মার্কিন রাজনীতিবিদ, তিনি নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র। জোহরান মামদানি। ফিলিস্তিনের 3টা প্রধান শহরের নাম লিখতে হবে, একটা হলো গাজা শহর, রামাল্লা শহর, আল খালিল। তো যারা অ্যাপ্লাই করছেন, প্রস্তুতি নেওয়ার জন্য সিরিয়াস, তারা আমাদের সাথে এখনই হোয়াটসঅ্যাপ এই নাম্বারটাতে যোগাযোগ করবেন, এবং পিডিএফ কপি হার্ড কপি দুইটাই অ্যাভেলেবেল আছে, যার যেভাবে সুবিধা আমাদের থেকে নিয়ে ভালো করে প্রিপারেশন নেন। আজকের ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।